আপনার মন খারাপ? সেলিম সাহেব যে কথাটা বলেছে খুব মজাদার কথাটা। কোনো বামপন্থী, কোনো কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক বলার নেতারা প্রকাশ্যে বলার হয়তো মানে সাহস দেখাতে পারেনি। এই সরকারের আমি একটা কাজকে আমি স্বাগত জানাচ্ছি। সেটা কোথায়? জায়গায় 1.5 কোটি রোহিঙ্গা আছে। শুভেন্দুবাবু কোন জায়গা থেকে তথ্য পেয়েছে জানি না। যে ভাই আমার একটু চোখ কান খুলে দেখুন, হিন্দু মুসলমান খাতরাতে নেই, খাতরাতে আছে নেতারা তাদের গদিটার জন্য। একটা প্রতিশ্রুতি আপনি দিয়েছেন নেতা হিসেবে, আপনি বিয়ে করবেন। 2026 কি নওশাদের ভোটের পরে বিয়ে হচ্ছে? নওশাদ সিদ্দিকী রাজনৈতিক আঙিনায় তার নাম এড়িয়ে বঙ্গের নির্বাচন 2021-এর পর থেকে আর হবে কি না, এই প্রশ্নের উত্তর এখনো কেউ দিতে পারেন না। আমার সঙ্গে হচ্ছে নওশাদ। একেবারে প্রথম প্রশ্ন, আপনার মন খারাপ? কোন দুঃখে? মানে এই যে আপনার খুব পরিচিত লোকজন মোহাম্মদ সেলিম, তারা যাচ্ছেন হুমায়ুন কবিরের সাথে বৈঠক করছেন, মানে একটু দুঃখ কষ্ট, মানে আপনার ঠিক কি ব্যাপারটা দেখে কিরকম মনে হলো? দেখুন, মোহাম্মদ সেলিম সাহেব বা বামপন্থীরা কার সাথে মিটিং করবে আমি ঠিক করে দিতে পারি না, আর ঠিক করে দেওয়ার আমার ইচ্ছে নেই। আমি যে মূল্যবোধের রাজনীতি করি সেটাকে সামনে রেখে আমি এগোতে চাই। লাইক মাইন্ডেড যারা আছে আমার চলার পথে যদি আমাকে সাথ দেয় একসাথে চলবো, নাহলে অন্যথায় একাই হাঁটবো। সেই রবি মানে যদি না তোর ডাকসে কেউ আসে রে, তবে একলা চলো রে। তবে আমি টিম গেমে বিশ্বাসী, টিম গেমকে আমি প্রাধান্য দিতে চাই। সেই জন্যই আগামী আপকামিং ইলেকশানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট হওয়া দরকার। যেই জোটে অবশ্যই লেফট ফ্রন্ট, কংগ্রেস সহ যে সমস্ত আরও রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন আছে যারা ভোটে কন্টেস্ট করে না, কিন্তু এই বিজেপি তৃণমূলের বাইনারিকে তারা নিতে পারছে না। এরা দুজন মিলে বাংলার মানুষকে আজকে পিছাই করছে, হাত থেকে মুক্তি পেতে চায়, তাদের সহযোগিতা। সেই জন্য বামেদের কাছে গিয়েছি, বামেদেরকে জানিয়েছি ইগো দূরে সরিয়ে রেখে। কংগ্রেসকে একাধিকবার জানিয়েছি, আরও অনেক রাজনৈতিক দলের সাথেও আমরাও বসাবসি করেছি। হুমায়ুন কবির, বামেদের নীতি আদর্শ, আপনার নীতি আদর্শ সব কিছু তো আলাদা। সেখানে হুমায়ুনের সাথে কি বৈঠক করতে হচ্ছে, আর সেখানে নওশাদকে সেভাবে জানানোই হচ্ছে না যে আলটিমেট আপনারা জোট হয়ে লড়বেন কিনা, ভোটের আর বেশি দিন বাকিও নেই। জোটে একসাথে লড়াই করবে এটা বামেরা জানিয়েছে। বামেদের পক্ষ থেকে বা সেলিম সাহেব কার সাথে বসবে সেটা আমাকে করে জানাবে, সেটা জানাতে কোনোদিন জানাই আমাকে? না না, আমাকে কোনো খারাপও লাগে না, ভালো লাগে না। আমি হাসছিলাম এতটুকুই যে ওই সেলিম সাহেব যে কথাটা বলেছে খুব মজাদার কথাটা, সেটা মন বুঝতে গিয়েছি। এটা খুব শুনে হাসিছি, আমি এখন হাসছি। নওশাদের মন বুঝতে দিতে পারলেন না? হুমায়ুন, আমাদের আলোচনা হয়েছে তো অলরেডি, আমাদের বোঝাবুঝি তো হয়েছে। আমাদের তো এখন কে কটা সিটে কোথায় কোথায় লড়াই করবে এই জায়গায় অব্দি এসে গেছি। হুমায়ুন কবির সাহেবের আমি ওই সমস্ত বক্তব্যের চরম বিরোধী, আমাদের পার্টিও বিরোধী এবং আমাদের অবস্থানও ক্লিয়ার করেছি। কিন্তু একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, কালকে যদি শুভঙ্কর বাবু কোনো একটা মসজিদ তৈরি করলো বা কোনো একটা মন্দির তৈরি করলো, তাহলে কি আমি কংগ্রেসের সাথে যাব না? হুমায়ুন কবির সাহেবকে আমি আড়াল করছি না। আমি বুক ঠুকে পশ্চিমবাংলার আইএসসিপি প্রথম বুক ঠুকে বলেছিল, দম রেখে বলেছিল যে হুমায়ুন কবির সাহেব যদি না তার প্রিভিয়াস দেশে যে সমস্ত কথাবার্তা বলেছে অফেন্সিভ, যদি না তিনি প্রত্যাহার করেন, আলোচনার কোনো জায়গা নেই। কোনো বামপন্থী, কোনো কংগ্রেস বা অন্য কোনো রাজনীতি বলার নেতারা প্রকাশ্যে বলার হয়তো মানে সাহস দেখাতে পারেনি। সুতরাং আমি আজকের দিনও বলছি, আমি হুমায়ুন কবির সাহেবকে কথা বলে আমি আড়াল করছি না। আমি ভেবে পাচ্ছি না মসজিদ করেছে তার সাথে কীভাবে জুটে যায়, এইভাবে কীভাবে বলা হয়। তা আমরা সরকারকে প্রশ্ন করি, তৃণমূল কংগ্রেস যেভাবে একটার পর একটা ধর্মীয় প্রতিষ্ঠান করছে, মতলব জগন্নাথ ধাম, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির নির্মাণের আমরা চরম বিরোধী। আবার এই সরকারের আমি একটা কাজকে আমি স্বাগত জানাচ্ছি। সেটা কোথায়? সাগরে যারা, কপিল মুনির আশ্রমে যারা যান, অর্থাৎ গঙ্গাসাগরে যারা যান, যাদের যাতায়াতের সুবিধার্থে এবং রিস্ক মুক্ত। আমি সাগরে গিয়েছিলাম, তখন আওয়াজ তুলেছিলাম যে 4.5 কিলোমিটার, এটা তখন 1000 কোটি টাকার প্রজেক্ট ছিল, মুড়িগঙ্গা সেতুটা হোক, আমি করেছিলাম, আমারও দাবির মতো ছিল। এখন দেখছি 1700 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে। আমি এর বিরুদ্ধে একবারও কথা বলেছি? আমি সমর্থন করছি, কিন্তু ওখানে ধর্মের কাজ বেশি হবে, মানুষ যাবে। সরকারের কাজ এটাই, যারা ধর্ম করছে নিরাপদে যাতে ধর্ম পালন করে তার ব্যবস্থা করা। ভাইজান মানে আপনি বি টিম, কত লোকের বি টিম যে আপনি হয়েছেন আমি জানি না। মানে এ টিম, বি টিম, সি টিম, আপনাকে বি টিম বলে, কখনো অভিষেকের বি টিম বলা হয়েছে, কখনো তৃণমূলের বি টিম বলা হয়েছে, ডায়মন্ড হারবার নিয়ে আপনাকে প্রশ্ন তোলা হয়েছে। এত বদনাম দুর্নাম সবকিছু মিলেমিশে ভোটের আগেও তো আপনাকে শুনতে হচ্ছে যে বিজেপি আপনাকে পেছন থেকে কাজে লাগাচ্ছে, আপনাকে বা হুমায়ুন কবিরকে। আবার তৃণমূল অন্যরকম বলছে। সব মিলে এখন আপনি কার বি টিম? ধরুন, আমি এটা নিয়ে আমি ভেঙে পড়ি না। আমি বিরোধী দল করতে এসেছি,
আবার আমরা পিছিয়ে বর্গ থেকে উঠে আসছি। নওশাদ সিদ্দিকীর জায়গায় যদি একটা ঘোষ কমিউনিটি থেকে, মাইতি কমিউনিটি থেকে, মুন্ডা অর্থাৎ পিছিয়ে বর্গে থেকে আমার মতো জায়গায় যদি কেউ থাকতো, মানে এই লেভেল, তাকে আক্রমণ হতো আমার মতো। এটা হচ্ছে তথাকথিত বর্ণবাদের, যারা ব্রাহ্মণ্যবাদী তথাকথিত, তাদের শিকার আমরা শিকার হচ্ছি। কিন্তু শিকার মানে এই নয় যে আমি মেন্টালি প্রেশার নিচ্ছি, এটাতে আমি পাত্তা দিই না। মন জানে পাপ আর মা জানে বাপ। আমি জানি আমি পাপ করছি কি পুণ্যের কাজ করছি। আমি তো ওপেন বলেছি, বিজেপির কাছ থেকে টাকা নিচে কেউ তো দেখাতে পারেনি। টাকার ব্যবস্থা করুক, আমি অন স্টেজ ওপেন টাকা নেবো। যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% দেবো, 10% আমি দল চালাতে দেবো। পারবে, ব্যবস্থা করুক। বলছি তো গোপনে আমি নিয়েছি, আমি তো প্রকাশ্যে টাকা নেবো, দিক আমাকে। আমি পার্টি চালাতে গেলে জিভ বেরিয়ে যাচ্ছে আমার এত ছেলে মামলা টামলা খেয়ে আগেকার জেল বন্দিস, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট ছুটতে হচ্ছে আমাকে। আপনাকে বিস্ফোরক বলছে, আমি তো বলছি, আপনাকে বিজেপি যে দলে যে দল টাকা দেবে আমি টাকা নেবো, কত নেবেন? যা দেবে নেবো। 10% আমার পার্টি চালানোর জন্য রাখবো, আর 90% যে শুভাকাঙ্ক্ষী অ্যারেঞ্জ করে দেবে তাকে দিয়ে দেবো। অনেস্টই নেবো, আমি গোপনে টাকা নেবো না। প্রকাশ্যে সেটিং এর একদম আমি বলছি, সেটিং ফেটিং আমি বুঝি না। আমি পার্টি চালাতে হবে, আমার পার্টি চালাতে গিয়ে আমার আর্থিক মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এত মামলা দিচ্ছে ছেলেদের নামে, জামিন করাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো পার্টি চালাতে লাগবে। আমি আবারও রিপিট করছি, যেখান থেকে অ্যারেঞ্জ করুক টাকা, যে অ্যারেঞ্জ করে দেবে তাকে 90% দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালানোর জন্য রাখবো। যদি 1 কোটি টাকা অ্যারেঞ্জ করে, 90 লাখ টাকা সেই আমার শুভাকাঙ্ক্ষী দাদা ভাই দিদি যে অ্যারেঞ্জ করবে তাকে দেবো, আর 10 লাখ টাকা রাখবো আমরা ওই 10% পার্টি চালানোর জন্য। আমি চ্যালেঞ্জ করছি, ব্যবস্থা করুক। আর আমি গোপনে টাকা নেবো না, নিই টাকা গোপনে নেবো না। যদি নিতে হয় প্রকাশ্যে নেবো, ব্রিগেড ময়দান হোক, শহীদ মিনারের মাঠে হোক, কলকাতা চৌরঙ্গি মোড়েতে দাঁড়িয়ে নেবো। যে কোনো রাজনৈতিক দল এলে আমি যে ইচ্ছা দিক আমি নেবো, দেখি কিভাবে ব্যবস্থা করুক। আপনি ভাঙড়ের মতো কঠিন সিটিকে লড়াই করছেন, আবার পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এবার ভাঙড়ের যে আসন, সে আসন আপনার কাছে অত্যন্ত কঠিন। আপনি কতটা উদ্বুদ্ধ? ভোটের তো আর বেশি বাকি নেই, আর 2 মাসও বাকি নেই। কতটা কনফিডেন্স যে জোট হবে কিনা সেটা নিয়ে আপনারা এখন নিশ্চয়তা দিতে পারছেন না? একা লড়ে কি যেটা সম্ভব, বা আইএসএফ পশ্চিমবঙ্গ হিসেবে দাগ কাটতে পারবে হুমায়ুনদের পেরিয়ে? 4.5 বছর ধরে তাহলে বাংলার মাটিতে এ প্রান্ত থেকে ও প্রান্ততে গিয়ে ঘাস নিশ্চিতভাবে কাটিনি আমি। ভাঙড়ে শুনে রাজ্যের মানুষ প্রস্তুত আছে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। শুধু ভাঙড় থেকে বিধায়ক যাবে না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিধায়ক আইএসএফ এর পক্ষ থেকে বিধানসভায় যাবে। দেখুন, আমি কোনোদিনের জন্য কাউকে ভোট কাটোয়াতে আমি বিশ্বাস করি না, এই শব্দটা আমি পছন্দ করি না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে দেখবেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। আর আমি গর্বের সাথে বলি, আমরা যে ভারতবর্ষে বাস করি, সারা পৃথিবীতে যে দেশগুলোতে এই ডেমোক্রেটিক এক্সারসাইজগুলো আছে, ভোটিং সিস্টেম, তাদের রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখবেন, আমার ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা দিকে রাখবেন। আমরা সারা পৃথিবীর রাজনৈতিক দলের থেকে বেশি রাজনৈতিক দল আমাদের ভারতে আছে। সুতরাং এটা আমাদের রাইট আছে, আপনি আমি রাজনৈতিক দল তৈরি করে কন্টেস্ট করতে পারি। হুমায়ুন কবির সাহেবের যেখানে ইচ্ছা হবে তিনি প্রার্থী দেবেন, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে প্রার্থী দেবো। সিপিএম এর যেখানে ইচ্ছা হবে সেখানে প্রার্থী দেবে, কংগ্রেসের, তৃণমূলের, বিজেপি যার যেখানে ইচ্ছা হবে প্রার্থী দেবে। তৃণমূল যদি গোয়াতে গিয়ে প্রার্থী দিতে পারে, ত্রিপুরাতে গিয়ে প্রার্থী দিতে পারে, মেঘালয়ে গিয়ে প্রার্থী দিতে পারে, অসমে গিয়ে প্রার্থী দিতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকী কেন প্রার্থী দিতে পারবে না? ভাঙড়ের মানুষের প্রতি কনফিডেন্স আছে। 2021-এ বিজেপি চলে আসবার ভয় দেখিয়েছিল বলে লিডটা কম পেয়েছিলাম, খামচিহ্ন 26,151টা লিড হয়েছিল। আপনি মিলিয়ে নেবেন, এবার লিড ডবল হবে। আপনি কি মনে করেন এসআইআর এর ফলে বিজেপিকে আলটিমেট সত্যি সত্যি লাভবান হবে, নাকি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই বেশি বেনিফিট পাবে? তার কারণ বিজেপি এসআইআর করেছে বলে বিজেপির এই ক্ষতিকারক দিকটা বুমেরাং হয়ে উঠে এসছে। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, আর্টিকেল 324-কে সামনে রেখে ইসিআই যেটা করছে তার আমি বিরুদ্ধে নয়, কিন্তু স্বচ্ছতার নামে যেভাবে নাগরিক হয়রানি করা হচ্ছে এর আমি চরম বিরুদ্ধে। আমার অবস্থান ক্লিয়ার। এবার হচ্ছে আপনি বলেন গণনা ফর্ম ফিল আপ না করলে আপনার কি ভোটার লিস্টে নাম থেকে যাবে? তাহলে গণনা ফর্ম ফিল আপ করতে হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা করেছে, গণনা ফর্ম দিচ্ছে তাকে ফর্ম ফিল আপ করতে। সে কথাই বলছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ভুল না ফর্ম ফিল আপ হয় তার জন্য আমি সময় দিয়েছি, তার জন্য ভিডিও তৈরি করে পাবলিক ডোমেনে দিয়েছি, মানুষের সহযোগিতা করেছি। এবার সেকেন্ড পার্ট আসছে কি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, ফুল স্টপ ভুল, ছেড়ে গেছে, খাতুন ছিল বেগম হয়েছে, এই যেগুলো হচপচ হচ্ছে, এটার জন্য দায়ী তৃণমূল, বিজেপি, নির্বাচন কমিশন। তৃণমূল, বিজেপি, নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে হয়রানি করছে। হয়রানি করার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে জ্বলন্ত ইস্যু সেগুলো থেকে মাইন্ডকে ডাইভার্ট করো,
হসপিটালে ডক্টর নেই, সেই প্রশ্ন আজকে কেউ করছে না, স্কুলের শিক্ষক নেই, প্রশ্ন করছে না, ইনকাম কমে যাচ্ছে, কোনো কোশ্চেন হচ্ছে না, ঋণ নিচ্ছে, লোন মাথা পিছু ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, কোনো কোশ্চেন হচ্ছে না, সব এসআইআর নিয়ে ব্যস্ত। দ্বিতীয় হচ্ছে বাইনারি পলিটিক্স, এসআইআর করে ভোটারদের নাম বাদ দেবো, বাংলাদেশি রোহিঙ্গা দেখে দিচ্ছে, 1.5 কোটি রোহিঙ্গা আছে, শুভেন্দুবাবু কোন স্কুল মানে কোন জায়গা থেকে তথ্য পেয়েছে জানি না, ভারত সরকার সুপ্রিম কোর্টকে বলছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, এখানে 1.5 কোটি রোহিঙ্গা, এই গল্প শোনাচ্ছে, সব তাড়িয়ে দেবো। আর তৃণমূল কংগ্রেস কি বলছে, ওরা তাড়িয়ে দেবে, আমাকে ভোট দাও, আমি আটকে দেবো, এই গল্প, এটা বাইনারি হচ্ছে। এসআইআরকে সামনে রেখে এখন 2026-এর নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা হচ্ছে। 2021-এ নির্বাচনী বৈতরণী পার করেছিল এনআরসি সিএ কে সামনে রেখে, 2026-এ এসআইআরকে রেখে। একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আর্টিকেল 326 কে সামনে রেখে বলছি, কারো অভিশাপে আমার বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কারো আশীর্বাদে অবৈধ ভোটারের নাম উঠবে না। এটা আমার কনফিডেন্স সংবিধানের আমাকে দিয়েছে যে আমি বৈধ ভোটার, 18 বছর ঊর্ধ্বে আমার ভোটার লিস্টের নাম থাকবে। যদি একজনের বৈধ ভোটারের নাম বাদ যায়, তার পাশে কেউ থাকুক না থাকুক, আইএসএফ তার পাশে থাকবে। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, মাহাতো হতে পারে, বাউরি হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে। রাজনীতি পেরিয়ে শিক্ষিত নওশাদ সিদ্দিকী, আমি যদি খুব ভুল না করি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোধহয় আপনি, বা হ্যাঁ মানে খুব কম ডিগ্রি ধরছি আমি, এই কম ডিগ্রি বা বেশি ডিগ্রিওয়ালা শিক্ষিত নওশাদ সিদ্দিকী এই পুরো এখনকার সামগ্রিক চিত্রবঙ্গের কিভাবে দেখেন? দেখুন, শুধু শিক্ষিত হলে হয় না, ডিগ্রি আছে, হ্যাঁ, আমি মনে করি সামাজিক শিক্ষিত, মানে সামাজিক শিক্ষা খুব প্রয়োজন, না হলে শুধু ডিগ্রি থেকে কিছু লাভ হবে না, পুঁথিগত ডিগ্রি থেকে কিছু লাভ হবে না। দেখুন, সত্যিকার আমি মর্মাহত, ব্যথিত, যেভাবে ধর্মের নামে আমাদের সমাজকে ভাগ করা হচ্ছে। এন্ড অফ দ্য ডে যারা ভাগ করার জন্য প্রথম লাইনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছে, অমুক অমুক ভাই ভাই করছে, দেখবেন প্রথম লাইনে মানে সাধারণ মানুষ, তারাই ক্ষতিগ্রস্ত হবে। 2012 থেকে 2024 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, এই নিয়ে আমরা ব্যস্ত। আমি অনুরোধ করবো এতটুকুই যে আপনার মাসিক গড় ইনকাম কমে গিয়েছে, আর যে আপনি মনে করছেন আমি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে যিনি জন্ম দিয়েছেন, তার মাসিক গড়াই বেড়ে যাচ্ছে। আপনার মাসিক গড়াই কমে গিয়েছে, কিন্তু আপনার হিজাব টেনে আপনার ইফতারের সাথে এসে বসে যিনি আছেন, আপনাকে ভুল বুঝাচ্ছেন, তার মাসিক গড়াই কিন্তু বেড়ে যাচ্ছে। আমার অনুরোধ এটাই, যারা সাধারণ ভোটার, হিন্দু মুসলমানের চক্করে পড়বেন না। ভোটের আগে জোট হচ্ছে তো দাদা, এবার চোখে মুখে সে আত্মবিশ্বাস আছে? আশা করছি ভোটের আগে জোট হচ্ছে। জোটটা আমরা তাড়াতাড়ি চাইছি। কার সাথে কর্কা থাকবে কি কে থাকবে না সেটা বলতে পারছি না, জোট হচ্ছে। হ্যাঁ, বহু দিন ধরে আমি যতবার তোমার ইন্টারভিউ করেছি, মানে আপনার ইন্টারভিউ করেছি, ততবার আমাকে একটা প্রতিশ্রুতি আপনি দিয়েছেন নেতা হিসেবে, আপনি বিয়ে করবেন। 2026-এ কি নওশাদের ভোটের পরে বিয়ে হচ্ছে? ওটা নেতাদের মধ্যে কথাটা বলি, হবে। কবে হবে? ওটা নেতাদের মধ্যে থাক। বলছি বিয়ের প্রসঙ্গটা হয়ে গেছে, কি হবে বা কবে হবে এটা 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 আমি বলছি মিনিমাইজ হোক। নওশাদ কি হিরণের মতো বিয়ে লুকিয়ে রাখছেন নাকি? হিরণদা তো আবার এখনো পর্যন্ত অফিসিয়ালি মনে হয় কিছু এখনো করেনি, ঘোষণা মনে করেনি, বা প্রাক্তন স্ত্রী দাবি করেছেন, তিনি স্ত্রী আছেন, ডিভোর্স হয়নি, কিন্তু উনি আবার বিয়ে করেছেন। প্রাক্তন স্ত্রী তাহলে উনি হয়নি এখনো। তবে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমি যতটুকু জানি, আমার মধ্যে ভুল হতে পারে, যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, মুসলিম ম্যারেজ অ্যাক্ট আছে, আলাদা আলাদা। এটা তো আমাদের ভারতবর্ষে এটাই তো হচ্ছে বিউটি, যে আলাদা আলাদা ধর্মের মানুষ, বর্ণের মানুষ, তারা তাদের কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকতে পারে। তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমি যতটুকু জানি যে একসাথে একের অধিক স্ত্রীকে সে রাখতে পারবেন না। তো তাহলে এটা আইনত অপরাধ। তো এখন মমতা ব্যানার্জি বিজেপির এমএলএ এই কাজটা করেছে, তার বর্তমান যিনি অফিসিয়াল যিনি স্ত্রী আছেন, অনিন্দিতা চ্যাটার্জি ম্যাম, উনি অভিযোগও করেছেন, কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটাও জানি না। নওশাদ রাজনৈতিক মঞ্চে দারুণ সিরিয়াস, কিন্তু আবার তার ঘনিষ্ঠ মহল দাবি করে নওশাদ অত্যন্ত মজারও বটে। কিন্তু এই মজা, সিরিয়াসনেস, তার হাসি পাচ্ছিল মোহাম্মদ সেলিমের বৈঠক ঘিরে, সব কিছু মিলেমিশে বারবার তিনি বলে যান ভোটের আগে সেই রাজনৈতিক কোনো বার্তার কথায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবিন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।